অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা রাখি যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আজ সাহিত্য কণিকা বইয়ের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার একটি কাহিনী নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তবে আমরা মূল আলোচনা যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিজ্ঞপ্তি রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদের জন্য একটি বিজ্ঞপ্তি রয়েছে, বিজ্ঞপ্তিটি একটু খেয়াল করো। তোমাদের সুবিধার্থে আমাদের অনলাইন ক্লাস এতদিন পর্যন্ত আপলোড দেওয়া হতো, কিন্তু আগামীতে তোমাদেরকে লাইভে আমাদের সাথে কানেক্ট হতে হবে। যারা যারা আমাদের সাথে কানেক্ট হবে শুধুমাত্র তারা ক্লাসগুলো উপভোগ করতে পারবে, কারণ পরবর্তীতে আমাদের ক্লাসগুলো আর আপলোড দেওয়া হবে না। তাছাড়া তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে তা কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে নেওয়া হবে। তোমরা যারা 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 এই ক্লাসগুলো শুনবে এবং অনুসরণ করবে, শুধুমাত্র তারাই তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাই এখন থেকে আমাদের সাথে ক্লাস চলাকালীন সময়ে জয়েন্ট হতে হবে। এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি। শুরু করছি লেখক পরিচিতি দিয়ে। তোমরা সবাই তোমাদের বইয়ের 19 পৃষ্ঠা খোলো। তোমাদের বইয়ের 19 পৃষ্ঠা খোলো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1894 সালে। কোথায়? 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে। তার পৈতৃক বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। তার বাল্য ও কৈশোরকাল কেটেছে দারিদ্রতার মধ্যে। তার মাতার নাম হচ্ছে মীরান্ডি দেবী। পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় পেশা ছিল কথকথা ও সাহিত্য পৌরোহিত্য। কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে এমএ পড়াকালে 1918 সালে তার প্রথম স্ত্রীর মৃত্যুবরণ ঘটে, যা তখন থেকে তিনি পাঠশালার শিক্ষা অসমাপ্ত রেখে দেন। অতঃপর স্কুলের শিক্ষকতা সহ নানা পেশায় তার জীবন অতিবাহিত হয়। এই 22 বছর পরে তিনি আবার দ্বিতীয় বিয়ে করেন 1940 সালে। ছোট গল্প, উপন্যাস, দিনলিপি, ভ্রমণ কাহিনী রচনার মধ্য দিয়ে তিনি জীবনের আনন্দ খুঁজে পান। তার রচিত সাহিত্য প্রকৃতি ও মানব জীবনের এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সম্মিলিত হয়েছে। তার সাহিত্য প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন চালনের সজীব এবং নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে। পথের পাঁচালী হচ্ছে অপরাজিত উপন্যাস যেমন তার শ্রেষ্ঠ কীর্তি, তেমনি বাংলা সাহিত্যেরও অমূল্য সম্পদ। তার অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উপন্যাস হচ্ছে আরণ্যক, ইছামতি, গল্পগ্রন্থ হচ্ছে মেঘমল্লার মরিফুল, ভ্রমণ দিনলিপি ইত্যাদি। কিশোর উপন্যাস হচ্ছে চাঁদের পাহাড়, মিসকিদের কবচ, হীরামানিকজনের। 1950 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। কত খ্রিস্টাব্দে? 1950 সালে তিনি মৃত্যুবরণ করেন। 1950 খ্রিস্টাব্দে। 1894 সাল আর মৃত্যু হয়েছে কত? 1950 সাল। 1950। দেখো এই গল্পটি পাঠের কি উদ্দেশ্য রয়েছে। এই গল্পটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কর্তব্যপরায়ণতা এবং নৈতিক চেতনার সৃষ্টি হবে। এরপর দেখো পাঠ পরিচিতি। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প। এটি একটি কিশোর গল্প। এটি নীলগঞ্জের ফার্মার সাহেব গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই গল্পের কিশোররা কুড়িয়ে পাওয়া আত্মসম্পদ নিয়ে লোভের পরিচয় দেননি, বরং তারা তাদের বয়সের চেয়ে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলে কি হবে, তাদের নৈতিক অবস্থানও বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে।
তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনাবোধ ও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা এবং কর্তব্যবোধ বয়োজ্যেষ্ঠেরও বিস্তৃত এবং অভিভূত। কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও বিবেচক তাকে মান্য করে তার উপর আস্থা স্থাপন করে। এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্র ফুটে উঠেছে এই গল্পে। এখন দেখো, এখন এখানে কিছু শব্দার্থ রয়েছে। শব্দার্থগুলো দেখো। দিব্যি শব্দার্থ কি? দিব্যি শব্দার্থ হচ্ছে চমৎকার। চমৎকার। সঞ্চয় হচ্ছে সন্দেহ। এরপর রয়েছে গহনা অলংকার। অলংকার। অনাদিত শব্দের অর্থ হচ্ছে অবহেলিত। এরপর রয়েছে বিচুলি গাদা শব্দের অর্থ হচ্ছে ধানের খড়ের স্রোত। এরপর রয়েছে নাট মন্দির। নাট মন্দির শব্দের অর্থ হচ্ছে দেব মন্দিরে সামনে ঘর যেখানে নাচ গান হয়। বৈষ্ণব শব্দের অর্থ হচ্ছে হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণব। অপ্রীতিভাবে ব্রত বা লজ্জিত ভাবে। পত্রপাঠ বিদায় শব্দের অর্থ হচ্ছে তৎক্ষণাৎ বিদায়। এরপর চৌকিদার রয়েছে। চৌকিদার শব্দের অর্থ হচ্ছে চৌকিদার শব্দের অর্থ প্রহরী। পাটালি শব্দের অর্থ হচ্ছে তান্ত্রিক হিন্দু সম্প্রদায়। চণ্ডী মণ্ডপ হচ্ছে যে মণ্ডপে বা ছাদযুক্ত চক্রে দুর্গা, কালী প্রভৃতি দেবী পূজা হয়। দণ্ডবৎ শব্দের অর্থ মাটিতে পড়ে সাকালকে পড়া হয়। আদি শব্দের অর্থ হচ্ছে বিশেষ দান মাপা পাত্রকে এখানে আড়ি বলা হয়। তাহলে আমরা মূল গল্পে যাওয়ার আগে কিছু শব্দার্থ রয়েছে এই গল্পের, সেই শব্দার্থগুলো জেনে নিলাম। এখন আমরা মূল গল্পে ফিরে আসি। পরে পাওয়া। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কালবৈশাখী সময়টা আমাদের ছেলেবেলার কথা। বিদু, সিধু, নিদু, তিনু, বাদল এবং আরো অনেকেরই দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছে। তাহলে তারা কে কে? এখানে 5 জনের নাম দেওয়া আছে। একটা হচ্ছে বিদু, এরপর নিদু, সিধু, তিনু, বাদল। এই 5 জনের নাম দেওয়া আছে। এখানে তারা কি করছে? গরমের দুপুরে গরমের পর তারা নদীর ঘাটে কি করতে? নাইতে গিয়েছে, গোসল করতে গিয়েছে। বেলা বেশি নেই। বিদু আমাদের দলের মধ্যে বয়সে বড়। তাহলে বয়সে বড়কে ওদের দলের মধ্যে বয়সে বড় যে তার নাম কি? তার নাম হচ্ছে বিদু। এটি তোমাদের জন্য প্রয়োজন হবে। এমসিকিউ আসবে যে তোমাদের ওখানে তোমাদের এই জিনিসগুলো এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। এই জিনিসগুলো গল্পটা পড়লে এরপর তোমরা এমসিকিউ অ্যান্সার গুলো ভালোভাবে দিতে পারবে। এখানে দেখো, বিদু আমাদের দলের মধ্যে বয়সে বড়। সে হঠাৎ কান খাড়া করে বললে, ওই শুন। আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম। কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কিরে? বিদু আমাদের কথার উত্তর দিলে না। তখনও কান খাড়া করে রয়েছে। হঠাৎ আবার সে বলে উঠলেন, ও শুন। আমরাও এবার শুনতে পেয়েছি। দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ। তাহলে কোন আকাশে? দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড়গুড় কিসের আওয়াজ? মেঘের আওয়াজ। মৃদু তাচ্ছিল্যের সঙ্গে বললে, ও কিছু না। বিদু ধারে বলে উঠল, কিছু না মানে? তুই সব বুঝিস কিনা? বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস? তাহলে বৈশাখ মাসে কোন দিকে? পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকে। পশ্চিম দিকে বৈশাখ মাসে মেঘটা কোন দিকে ডাকে? পশ্চিম দিকে। তাহলে মেঘ ডাকার মানে তুই কি জানিস? ঝড় উঠবে, এখন জলে নামবো না, মানে এখন তারা গোসল করতে নামবে না। কালবৈশাখী
আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে। কালবৈশাখী ঝড় মানেই হচ্ছে আম পোড়ানো। বাণিজ্যদের মাঠের বাগানে চাপাতলির আম এই অঞ্চলের বিখ্যাত। তাহলে চাপাতলির আম এই অঞ্চলের বিখ্যাত। মিষ্টি কি এই সময়ে পাকে, মানে এই সময়টার মধ্যে যখন কালবৈশাখী শুরু হয় তখন এই আমটা পাকে। ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি। ঝড় উঠলে তখন দেখা যায় কালবৈশাখীর কারণে যে আম গাছ থেকে যে আমগুলো পড়বে তারা সবাই আম পোড়াবে। এখানে দেখা যায় এই আম গাছের ঝড় যখন উঠে তখন আম গাছের ওখানে অনেক মানুষের বা জড়ো হয়ে থাকে। যে আগে গিয়ে পৌঁছতে পারে তারই জয় হয়। এখানে যে আগে গিয়ে পৌঁছাবে সেই লাভবান হয়। সবাই বললাম তবে থাক, কিন্তু তখন লোক গাছপালার মাথায় দিব্যি রয়েছে। আমাদের অনেকের মনের সন্দেহ তখনও দূর হয়নি। ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছুই দেখা যাচ্ছে না, তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। ওই ক্ষীণ সূত্র ধরে রূপার মতো চাপাতলির তলে যাওয়া কি ঠিক হবে? বিদ্যুৎ আমাদের সকল সঞ্চয় দূর করে দিলে, যেমন সে চিরকাল আমাদের সকল সঞ্চয় দূর করে এসেছে। সে জানিয়ে দিলে যে সে নিজে এক্ষুনি চাপাতলির আমতলা যাচ্ছে, যার ইচ্ছে করে সে ওর সঙ্গে যেতে পারে। এরপর আর আমাদের সন্দেহ রইল না, আমরা সবাই ওর সঙ্গে চললাম। অল্পক্ষণ পর প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ। সে বিদ্যুৎ বয়সে বড় এবং তার অভিজ্ঞতাও বেশি, সে অনেক বিজ্ঞ। সেটাই তার বুঝতে পেরেছে। তখন ভীষণ ঝড় উঠলো, কালো মেঘের রাশি উঠতে আর উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে। বড় বড় গাছের মাথায় ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো। ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল। একটু পরে ঠান্ডা হয়ে হাওয়া বইল। ফুটা ফুটা বৃষ্টি পড়তে পড়তে ছটছট করে ভীষণ বাদলের বর্ষা নামলো। বড় বড় আমবাগানের তলাগুলো ততক্ষণে ছেলে মেয়েদের পূর্ণ হয়ে গিয়েছে। আম ঝরছে শিলাবৃষ্টির মতো। প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম। আমরাও যথেষ্ট আম পোড়ালাম। আমের ঘরে নুয়ে পড়লাম এক একজন। ভিজতে অন্য তলায় চলে গেল। কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে। আমি এক বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারে পথ দিয়ে বাড়ি ফিরছি। পথে কেউ কোথাও নেই। ছোট বড় গাছপালা পড়েছে, পথ দেখে গিয়েছে। পাকা নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে, মানে ঢাল সহ নোনা গাছের যে ডালগুলো আছে সেগুলো উড়ে এসে পড়েছে। কাঁটাওয়ালা সাইডওয়ালা ডালের পদ্ধতি কাটা ফুটপাত হয়ে আমরা ডিঙিয়ে পথ চলছি আধো অন্ধকারের মধ্যে। এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে প্রচুর খেয়ে পড়ে গেল। আমি বললে দেখটা এই জিনিসটা কি? আমি হাত তুলে দেখলাম একটি টিনের বাক্স, চাবি বন্ধ। এই ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁই অঞ্চলে বলে ডবল টিনের বাক্স। তাহলে এই ধরনের টিনের বাক্সকে কি বলা হয় পাড়াগাঁয়ে? ডবল টিনের বাক্স। টাকা করি এখানে কি করে টাকা করি তাকে পাড়াগাঁয়ে এই আমরা জানি। বড় উত্তেজিত হয়ে পড়লো, বললে দেখি জিনিসটা। দেখতো চিনি ডবল টিনের ক্যাশ বাক্স। টাকা করি থাকে তাও জানি। এখন কি করবি? সোনার গহনাও থাকতে পারে। বাড়ি দেখছিস কেমন? তা তো টাকা গহনা আছে এতে। টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজনে সে অন্ধকার তেঁতুলতলায় বসে পড়লাম। দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে। আমি যে প্রিয় বস্তু এত কষ্টের পরে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি তাও এক পাশে অনাদৃত অবস্থায় পরেই রইল। ফলেতে বাদরি বোনা গেছেতে। বাদল বললে কেউ জানে না যে আমরা পেয়েছি। তা তো বটে, কে জানবে আর? এখন কি করা যায় বল? বাক্সটা তো তালা বন্ধ। এখনই পিঠে ভাঙি যদি বলিস তো। ও না জানি কত কি যে আছে এর মধ্যে। কি আর আমি দুজনে নেব আর কেউ না। খুব সন্দেশ খাবো। তাদের মধ্যে কি তারা দুজনের মধ্যে একটা চুক্তি হতে লাগলো। এই বাক্সটা ভেঙে তারা কি করবে? দুজনে মিলে অনেক সন্দেশ খাবে। ঝড়ের ঝড়টা আবার এলো। আমরা তেঁতুল গাছের ভুঁড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম। তেঁতুল গাছের ভূত আছে সবাই জানে, কিন্তু
বুথের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে। অন্যদিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এই সময় গাছতলায় বসে থাকে। বাদল বলল, শীতে কেঁপে মরছি, কি করা যাবে বল? বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না, এই বাক্সটা তারা বাড়ি নিয়ে যাবে না, তাহলে সবাইকে বাদ দিতে হবে, সবাই জেনে যাবে। তখন এখন কি করা যায় বল? আমার মাথায় কিছু আসছে না রে। ভাঙি তালা, ইট দিয়ে আসি, ইট নিয়ে আসি, তুই থাক এখানে। না, তালা ভাঙিস নে, ভাঙলে তো বই গেল, অন্যায় কাজ হয় তালা ভাঙলে। ভেবে দেখ, কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, তাকে ফিরিয়ে দেব বাক্সটা। বাদল ভেবে বলল, ফেরত দিবি? দেবো ভাবছি। কিরে, জানবি কার বাক্স? চল, বার করতে হবে, অধর্ম করা হবে না, মানে কোনো অন্যায় করা যাবে না। এক মুহূর্তে দুজনের মনে বদলে গেল, দুজনে হঠাৎ ধার্মিক হয়ে গেল। বাক্সটা ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো। বাক্স নিয়ে জল ঝড়ে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম। বাদলদের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা। তাহলে বাদলদের বাড়ির কোথায় লুকিয়ে, বাক্সটা কোথায় লুকিয়ে রেখেছে? বিচুলি গাদায় লুকিয়ে রেখেছে। তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে। বর্ষার দিন, আকাশ মেঘাচ্ছন্ন, ঠান্ডা হাওয়া বইছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখী ঝড় বৃষ্টির পরে বাদলা নেমে গিয়েছে। একটা চাপা গাছের ফোটা চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে। ব্যাঙ ডাকছে নরহরি বৈষ্ণবের ডোবায়। তাহলে ব্যাঙ কোথায় ডাকছে? নরহরি বৈষ্ণবের ডোবায় ব্যাঙ ডাকছে। আমাদের দলের সর্দার বিদুর নির্দেশ মতো এই মিটিং বসেছিল। আমাদের দলের সর্দারের নাম কি? বিদুর। বাক্সটা ফেরত দিতেই হবে, এ আমাদের প্রথম এবং শেষ প্রস্তাব। মিটিংয়ে সে প্রস্তাব পেশ করার আগে মনে মনে আমরা সবাই সেটি মেনে নিয়েছিলাম। বিরুদ্ধে বলা হলো, বাক্সটা ফেরত দেওয়ার সম্বন্ধে আমাদের সকলেরই একমত। অতএব এখন উপায় খাওয়াতে হবে বাক্সের মালিককে খুঁজে বের করা। কারো মাথায় কিছু আসে না, এ নিয়ে অনেক জল্পনা হলো। যে কেউ এসে বলতে পারে বাক্সটা আমার। কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বের করবো? মস্ত বড় কথা, কোনো মীমাংসাই হয় না। অবশেষে বিদু ভেবে বললে, মতলব বার করেছি, বুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় দেখি। বলেছি, বিদুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই। 2-3 কাগজ মাপে কেটে ওর সামনে হাজির করা হলো। বিদু বললে, লেখ বাদল, লিখো। ওর হাতের লেখা ভালো, তাই বিদু বললো লেখা, লেখ। বাদল বললো লিখো, ওর হাতের লেখা বাদল লিখো। ও বললো যে কি? বিদু বললো বাদলই লিখুক, কারণ ওর হাতের লেখা খুবই সুন্দর। বাদল বললো, কি লিখবো বলো? লেখা লেখ বড় বড় করে, বড় হাতের লেখার মতো, বুঝলি? আমি বলে দিচ্ছি, বলো। আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি, যার বাক্স দিয়ে তিনি রায়বাড়িতে খুঁজ করো, যার বাক্স তিনি রায়বাড়িতে খুঁজ করো। বিদু, সিধু, নিদু, তিনও। আমি আর বাদল আপত্তি করে বললাম, বারে আমরা কুড়িয়ে পেলাম, আর আমাদের নাম থাকবে না বুঝি? আমাদের ভালো নাম লেখ, মানে তাদের আসল নাম লেখার কথা বলছে। বিদু বললে, লিখে দাও, ভালোই তো, ভালো নাম সবারই লেখো। 3খানা কাগজ লিখে নদীর ধারে রাস্তার ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো। 2-3 দিন কেটে গেল, কেউ এলো না। 3 দিন পরে একজন কালো মতো রোগা লোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালেন। আমি তখন সেখানে বসে পড়ছি। বললাম, কি চাও? বাবু, ঈদের ভীষণ কান্না। লেখকের এখানে ঈদের ভীষণটা হচ্ছে লেখকের নাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখককে বাবু ঈদের ভীষণ হচ্ছে লেখকের আসল নাম। তাহলে আমার নাম কেন? কি চাই? বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন। আমার নামের বিকৃতি উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি। তখন বিরক্তিভাবে বললাম, কিরকম বাক্স?
কাঠের বাক্স, না যাও। বাবু, কাঠের নয়, টিনের বাক্স, কিভাবে ঠিক? কালো, না যাও। বাবু দাঁড়ান, বলছি মোট ঠিক মনে হচ্ছে না, এই রাঙা মতো, না তুমি যাও। লোকটা অপ্রতিভভাবে চলে গেল। বিধুকে খবরটা দিতে সে বলল, ওর নয় রে, লোভে পড়ে এসেছে, ওর মতো কত লোক আসবে। আবার 3-4টা দিন কেটে গেল। বিধুর কাছে একজন লোক এলো, তারপরে কারোর বর্ণনা মিলল না। বিধু তাকেও পত্রপাঠ বিদায় দিলেন, মানে তখনই তাকে তৎক্ষণাৎ বিদায় দিলেন। যাবার সময় সে নাকি শাসিয়ে গেল, চৌকিদারদেরকে বলবে, দেখে নেবে আমাদের ইত্যাদি। বিধু তাচ্ছিল্যের সুরে বললে, যাও যাও, যা পারো করে দিয়ে, বাসটা আমার কুড়িয়ে পাইনি, যাও। আর কোনো লোক আসে না। বর্ষা পড়ে গেল। সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা। বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে। দু একটা গরু আমরা দেখলাম ভেসে যেতে। অম্বরপুর চরের পাকালেরা নিরাশ্রম হয়ে গেল। নদীর চরে ওদের ছোট ছোট ঘর বাড়ি সেবারেও দেখে এসেছি। কি চমৎকার পটলের আবার, কুমড়োর ক্ষেত, লাল কুমড়োর মাছা ওদের চরে। দুবছর আয় পেত তরকারি পেয়েছে। কোথাও হলো তাদের পটল কুমড়ার আবার, কোথায় গেল তাদের বাড়িঘর। আমাদের গাঠের সামনে দিয়ে কত খড়ের চালাঘর বেশি যেতে দেখলাম। সবাই বলতে লাগলো, অম্বরপুর চরের কাপালেরা সর্বশান্ত হয়ে গেছে। একদিন বিকালে আমাদের চণ্ডী মণ্ডপের একটা লোক এলো। বাবা বসে হাতে বাস সামনে নিয়ে জমাজমির হিসেব দেখছে। গ্রামের দাদুই কুমোর কাটানোর মজুরি চাইতে এসেছে, আর একজন প্রজাও এসেছে খাজনা পত্র দিতে। আমরাও দু ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি। এমন সময় একটা লোক এসে বলল, দণ্ডবোধ হয় ঠাকুরমশাই। বাবা বললেন, এসো, কল্যাণ হোক। কোথা থেকে আসা হচ্ছে? আগে অম্বরপুর থেকে। আমরা কাপালি। বসো, কি মনে করে? তামাকটাও সাজো। লোকটা তামাক সেজে খেতে লাগলো। সে এসেছে এগেই চাকরির খুঁজে। বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষ খোলার কুয়ালাদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে। এই বর্ষায় না আছে কাপড়, না আছে ভাত। দুয়ারি ধান বার করে দিয়েছিল গোয়ালারা দয়া করে। সেও এবার ফুরিয়ে এলো। চাকরি না করে স্ত্রী পুত্র না খেয়ে মরবে। বাবা বলল, আজ এখানে দুটি ডাল ভাত খেয়েও। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, তা খাবো, খাচ্ছি তো আপনাদের। দুরবস্থা যখনই শুরু হয়, ঠাকুর মশাই এই গত জ্যৈষ্ঠী মাসে নির্দিষ্ট খোলার হাট থেকে পটল বেচে ফিরছি। ছোট মেয়েটা বিয়ে দেবো বলে গহনা গড়িয়ে আনছিলাম। প্রায় 250 টাকার গহনা আর পটল বেচে নগদ টাকা 50টি আর একটা টিনের বাক্সের ভিতর ছিল। সেটা যে হাটের থেকে ফিরবার পথে বড় গাড়ি থেকে কোথায় পড়ে গেল তার আর খুঁজেই পেল না। সেই হলো শুরু। আর তারপর এলো সেই বন্যে। বাবা বললেন, বলো কি, কতগুলো টাকা গহনা হারালে? অদেষ্ট। একেই বলে বাবা অদেষ্ট। আজ সেগুলো হাতে থাকলে আমি কান পাড়া কি করে শুনছিলাম। বলে উঠলাম, কি রঙের বাক্স? সবুজ স্টিলের। বাবা আমাদের বাক্সের ব্যাপার কিছু জানেন না। আমায় ধমক দিলেন, তুমি পা পড়ো না, তোমার সে খুঁজে কি দরকার। কিন্তু আমি কি ততক্ষণে বইপত্র ফেলে উঠে পড়েছি। একেবারেই একচুটি বিধুর বাড়ি গিয়ে হাজির। বিধু আমার কথা শুনে বললে, দাঁড়া শুধু আর টিনুকে নিয়ে আসি, ওরা সাক্ষী থাকবে কিনা। বিধুর খুব লক্ষ্মী, খুব বুদ্ধি আমাদের মধ্যে। ও বড় হলে উকিল হবে সবাই বলতো। 8 ঘন্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোটখাটো ভিড় জমে গেল। বাক্স ফেরত পেয়ে সেই লোকটা যেন কেমন হকচকিয়ে গেল। চুপ দিয়ে জল পড়তে লাগলো। কেবল আমাদের মুখের দিকে চাই আর বলে, ঠাকুর মশাই, আপনারা মানুষ তো না, দেবতা। গরিবের উপর এত দয়া আপনাদের। বিধু অত সহজে ভুলবার পাত্র নয়। সে বললে, দেখে নাও মাল সব ঠিক আছে কিনা। আর এই কাকাটা বাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও, বুঝলে? কাকা বাবু, আপনি একটু কাগজ দিন না, ওকে লিখতে জানো তো? না, ও উকিলই হবে। আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে তার মুখ দিয়ে একটি কথাও বেরোলো না। এখন তোমরা তোমাদের বাড়ির কাজ লিখে নাও। তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমাদের
বইয়ের 21 পৃষ্ঠার 1 নম্বর সৃজনশীল। তোমাদের বইয়ের 21 পৃষ্ঠা তোমাদের বাড়ির কাছে থেকে 21 পৃষ্ঠার 1 নম্বর সৃজনশীল। আজ আর নয়, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।